হ্যাঁ, নমস্কার বন্ধুরা। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাটে আমি কমল। তো আপনাদের কাছে আজকে শীতের যে মরশুমি ফুলগুলো হয় তাদের যে মাটি, সেই মাটির তৈরি করার ব্যাপার নিয়ে আপনাদেরকে বলবো। তো প্রথমত বলি যে যারা মাটি ঠিকঠাক করে খুঁজে না পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা। ধরুন আপনি যে কোনো মাটি নিয়ে এসেই তাতে গাছ রোপণ করে দিতে পারবেন না। তাহলে আপনাকে সব সময়ের জন্য মাটি চিন্তা করতে হবে যে একেবারে যেখানে আগাছা উদ্ভিদের জন্ম হয়। সেই পুরানো কথায় ফিরে আসি যে আগাছা উদ্ভিদ যেখানে আপনাদের কোনো উদ্ভিদের জন্ম হয় এমন মাটিটা কিন্তু নিয়ে আসবেন। তারপরে আপনারা ওই মাটিকে ভালো করে কিন্তু শুকনো করবেন। শুকনো করাটা হচ্ছে মূল কারণ। কারণ সিজন ফ্লাওয়ার গাছ কম সময়ের মধ্যে আপনাকে গড়ে তুলতে হবে। ৩ মাসের মধ্যেই আপনাকে ফুলে ফুলে ভরিয়ে তুলতে হবে। তাহলে শীতের ফুল গাছ করবেন আর তার প্রসেসগুলো ঠিক করে না জানবেন তো শীতের ফুলের শখটাই কিন্তু আপনার চলে যাবে। তাহলে আপনাদেরকে জানতে হবে যে ভালো করে মাটিটা কিন্তু আগে ঠিকঠাক জেনে নিতে হবে। তাহলে যে কোনো মাটি নিয়ে এসেই আপনি গাছ রোপণ করে দিচ্ছেন না। মানে যেখানে আমি বলতে চেয়েছি যে মাটি দিয়ে আপনার কোনো গাছপালা হয়েছে এর আগে, এমন ধরনের কোনো উদ্ভিদের বা উদ্ভিদ শাকসবজি ইত্যাদি চাষ করেছিলেন, সেই মাটি যদিও আপনার থেকে থাকে তাহলে সেটাকে ভালো করে আগে ভিজিয়ে দিন। ভিজানোর দরকার নেই, কারণ এখন তো বর্ষায় ভিজছেই। ওই মাটিকে কিন্তু ভালো করে আপনি শুকিয়ে নিন। দেখুন গাছের শেকড় থাকুক, মাটির মতো শেকড় থাকুক, বা গাছের মানে গাছের যে রুট কাণ্ডগুলোও থাকুক, সেগুলো কিন্তু পচে গেলেই আবার খাদ্যতে রূপায়িত হয়ে যাবে। তাহলে আপনাদেরকে এরকম মাটিটা কিন্তু প্রথমত নিয়ে আসতে হবে। তাহলে ঠিক আছে, চলুন আর সময় নষ্ট নয়, তাহলে আমরা সুন্দর করে আগে মাটিটা কিন্তু নেব। তো এই মাটি নেওয়ার পরে আমরা কেমনভাবে মাটিটা বানাবো। অনেকে আমরা চিন্তা করি যে অনেক আগে থেকে যদি একটু খাদ্য দিয়ে মাটি বানিয়ে নিতে পারি, খুব ভালো কথা, করতে আপনি পারেন। কিন্তু আপনার হাতে সময় থাকতে হবে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনি মাটিতে সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে খাদ্য দিয়ে রোপণ করতে পারেন। সেটা ধরে নিন আপনাকে মোটামুটি ১ মাস, অন্তত ২৮ থেকে ৩০টা দিন আপনাকে সময় দিতে হবে। এমনি আপনি মশলা দিলেন আর মাটিতে মাখলেন আর গাছ রোপণ করলেন, ১-২ ঘন্টা পরেই আপনার গাছ মরে যাচ্ছে, চিন্তা করার কিছু নেই। সেই জন্য যদি আপনি মাটি বানিয়ে নিতে পারেন, কারণ শীতের গাছ কম সময়ে প্রচুর খেতে চায় এবং দ্রুত গতিতে বাড়তে চায়, সেই বেড়ে যাওয়াটা আপনার থমকে দিলে কিন্তু চলবে না। সবসময় মনে রাখবেন শীতের ফুল কম সময়ের মধ্যেও আপনাকে সুন্দর করতে হবে এবং খাদ্যের পেছনে জোর দিতে হবে। জল বেশি দেওয়ার চিন্তা কখনোই নেবেন না। ভালো সিজন ফ্লাওয়ার গাছ করতে গেলে তাহলে আপনাদেরকে কিন্তু প্রথমত জানতে হবে যে জল কন্ট্রোল। যদি আপনি জল ঠিকঠাক করে দিতে পারেন, এই সকালে দিলেন জল, আবার দিচ্ছেন, একটু কষ্ট সহ্য করবেন আপনার গাছ, এমন যদি আপনি ভাবেন, তাহলে ভালো গাছ কী করে আপনি করবেন। ধরুন আপনি সিজন ফ্লাওয়ারের গাছ রোপণ করেছিলেন, তারপরেই আবার এই জল দিলেন, একটু ঝিমুচ্ছে দেখে আপনি আবার জল দিলেন, এটা করা যাবে না। অর্থাৎ সিজন ফ্লাওয়ারের গাছ করতে গেলে একেবারে জলটা কিন্তু মেপে চেপে দিতে হবে। তাহলে আমরা সুন্দর শুকনো মাটি নিয়েছি, সেই মাটিকে শুকনো করে আমরা কিন্তু বড় বড় সাইজের ডালা ডালা করেই তুলে নিয়ে চলে এসেছি। তো সেগুলোকে আমরা কি করব? তাহলে সেগুলোকে আমরা একটা জায়গায় জড়ো করব, ভালো করে শুকনো করব। যদি আপনারা খাদ্য তৈরি করতে চান আর কি, তাহলে সেই একই কথায় ফিরে আসি, আপনি মশলার পরিমাণটা কেমন দেবেন, বা আপনি মশলামাটি করে গাছটি রোপণ করতে চেয়েছেন আর কি। ধরে নিন আপনি কত ১৫টা টব করতে চেয়েছেন, ১৫টা টব তো, তার মানে আপনাকে সবসময় 30 থেকে 40%, মানে 40 ভাগ পর্যন্ত আপনাকে কম্পোস্ট দিতে হবে। দেখুন সিজন ফ্লাওয়ার গাছ করলে অবশ্যই 40 ভাগ কম্পোস্ট লাগে। আপনি সেটা 30 ভাগেও করতে পারেন। তো দেখুন আপনি যদি 40 ভাগ দিয়েই থাকেন, তাহলে কিন্তু আপনার সকল ধরনের সিজন ফ্লাওয়ার গাছ খুব ভালো অবশ্যই হবে। সবসময়ের জন্য মনে রাখবেন কয়েকটি খাদ্যর উপরে আপনারা জোর দেবেন। যেমন আপনি বাদাম খোল দেবেন, নিম খোল দেবেন, বনডাস দানা দেবেন, এগুলো কিন্তু দেবেন। তাহলে সবসময় আপনি যখন খাদ্য দেবেন আর কি, যদি আপনি এই খাদ্য দেন, খাদ্যের সঙ্গে কিন্তু অবশ্যই কোনো দানা বীজ দেবেন। দোকানে গিয়ে বলবেন দানা বীজ দিন, তাহলে সেই দানা বীজটা কিন্তু আপনি আপনার এই খাদ্যের সঙ্গে মাটিতে দেবেন। দিয়ে কিন্তু গাছ রোপণ করবেন না, তাহলে আপনি ভেবে নিন কতটা মশলা দেবেন। আপনার 15টা গাছ রয়েছে, আপনি যদি 100 গ্রাম করে দেন তাহলে 1500 গ্রাম।
তাহলে আপনার একটা টবে কত মাটি ধরে? 8 ইঞ্চি টবে 3 কেজি মাটি ধরে, তাহলে আপনার মশলা হয়ে যাচ্ছে 100 গ্রাম। এমনটা করবেন না, সেই জন্য আপনি একটু কম করেই দিন। মোটামুটি ধরে নিন আপনি 15টা গাছ করছেন, 15টা আপনার সিজন ফ্লাওয়ার শীতকালীন ফ্লাওয়ারের গাছ রয়েছে, সে আপনি অল্প করে দিন। সবে মিলে 15টা গাছে আপনি কত দেবেন? ধরুন আপনি 100 গ্রাম করে কিনে নিন 6 রকম সার। তো 6 রকম সার আপনাদের ওখানে যদি লেদার মিল, বোন মিল বা শিংকুচির যে দানা, সেটা এরকম শিংকুচির দানাটা দিলে কি হবে, অনেক দিন সময় ধরে আপনার খাদ্য পাবে। যদি পাউডার দানাটা পান, মানে পাউডার বনডাস্টের দানা পাওয়া যায়, সেটা নেবেন। তাহলে সব সময় শিংকুচি নেন আর বনডাস্টি নেন, এর দানা পাউডারটা নেবেন, গোটাগুলো মানে আলাদা করে রেখে দেবেন। তাহলে পাউডার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন, মানে লিকুইড টাইপের খাদ্য বেশি পছন্দ করে। এর সঙ্গে আপনি একটু চাল দিতে পারেন, বা আমরা যখন গাছ তৈরি করি সেক্ষেত্রে ভাতও একটু দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ভালো গাছ করতে গেলে তো সাধারণভাবেই গাছ করতে হবে আপনাকে। তাহলে আপনি 1 মাস আপনার হাতে যদি সময় থাকে, তাহলে আপনি কিন্তু মশলাটা বানিয়ে নিন। তাহলে আপনার 15টা টবে আপনি কত গ্রাম মশলা দিতে পারেন? দোকান থেকে আপনি 6 রকম মশলা নিচ্ছেন। কি কি নিচ্ছেন বলুন তো? লিখে নিন। প্রথমত নিচ্ছেন আপনি 10, 26, 26 লিখেছেন তো? তারপরে নিন বোন ডাস্ট, তো বোন ডাস্ট নিলেন। তারপরে নিচ্ছেন বাদাম খোল, তারপরে নিচ্ছেন আপনি নিম খোল। তারপরে কি নিচ্ছেন বলুন তো? আপনি নেবেন কি বললাম, চাল, চাল নেবেন। তারপরে নেবেন চাল, নেওয়ার পরে নেবেন আপনি 28 গোমূত্র দিয়েছেন, দেবেন ডিএপি বা আপনার 28 গোমর, 28 গোমর নেবেন বা ডিএপি নেবেন। তাহলে আপনারা মোটামুটি 6 রকম জৈব সার দোকানে গিয়ে বলুন। দেখুন আপনার ওখানে কেমন ধরনের জৈব সার পাওয়া যায়, তো সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তাহলে আপনারা 6 রকম জৈব সার কিন্তু নেবেন, সাথে 2 রকম নাইট্রোজেন সার। সেটা আপনার নাইট্রোজেন সার এবং জৈব সার সবই কিন্তু সমান সমান নেবেন। তাহলে আপনি সব মিলিয়ে 15টা টবে 1500 গ্রাম নয়, 6 × 2 = 800 গ্রাম পর্যন্ত দিতে পারেন। যদি 800 গ্রাম দিয়ে দেন, সেই 800 গ্রামের মধ্যে যদি আপনি গাছ রোপণ করতে চান, তাহলে আপনার 1 মাস প্লাস হতে হবে। তাহলে 1 মাস প্লাস না হলে কিন্তু আপনার গাছ হতে বাঁচানো খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। তাহলে আপনি তো একটু কম দিলেই পারেন। তাহলে আপনি এক কাজ করুন, 8 রকম মশলাটা কিনে নিয়ে চলে আসুন। সেই 8 রকম মশলা থেকে আপনি মাত্র 800 গ্রাম না করে 400 গ্রাম মশলা আপনার ওই 15টা টবের মাটিতে মিক্সড করে ফেলুন। তাহলে ওর সঙ্গে মিক্সড করার পরে আপনি ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, সেটা কতটা দিচ্ছেন? 30 থেকে 40%। তাহলে আপনার মাটি আর ভার্মি কম্পোস্ট বা আপনার বাড়ির যে পড়ে থাকা যদি ভার্মি কম্পোস্ট মানে যে ঘুটে গোবর এরকম পড়ে থাকে না, ক্ষত হয়ে থাকে, এমন যদি পান, আর তা নইলে তো আপনাদেরকে দোকান থেকে নিতে হবে, সেটা কিন্তু আপনি 30 থেকে 40% অবশ্যই দেবেন। দিয়ে একসঙ্গে মাখলেন, তার সঙ্গে সাথে আপনি মশলাটা দিলেন। দেওয়ার মশলা মানে খাদ্যটা, তো মশলা মানে অনেকে বুঝতে পারে না মশলা মানে কি, তো এই খাদ্যগুলো আপনি কিন্তু দিলেন। তো দেওয়ার পরে আপনি কিন্তু ভালো করে জলে ছিটিয়ে দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রেখে দেবেন মানে জলটা শুকনো আর হতে দেওয়া যাবে না, সব সময় মাটিটা হালকা হালকা ভেজে থাকতে হবে। তারপরে কিন্তু আপনি 10 দিন 8 দিন পরে মাঝে মাঝে খুঁপড়ে খুঁপড়ে দেখবেন মাটির মধ্যে একটা গরম ভাব আসবে, কারণ আপনি ওই জলটি দেওয়ার পরে কিন্তু চাপা দিয়ে দেবেন, একটা পলিথিন টিন কিছু একটা চাপা দেবেন। 8 থেকে 10 দিন পরে দেখবেন আপনার মাটি আস্তে আস্তে গরমটা কমতে থাকবে। ঠিক এইভাবে যতক্ষণ না আপনার মাটির মধ্যে হিট না কমে যাচ্ছে, ততক্ষণ কিন্তু গাছ রোপণ করা যাবে না। সবসময় এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে মোটামুটি 1 মাস যদি আপনার হাতে সময় থাকে, তাহলে কিন্তু আপনি এটা করুন। কারণ আপনাদের হাতে গাছ রোপণ করবেন আর সঙ্গে সঙ্গে মাটি তৈরি করবেন, এটা কিন্তু করা যাবে না। তাহলে আপনি এভাবেও করতে পারেন, আবার নর্মালিভাবেও করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভার্মি কম্পোস্টটা দিতেই হবে। তো ভার্মি কম্পোস্ট এই ক্ষেত্রে যদি আপনি দেন, সিজন ফ্লাওয়ার গাছ খুব সুন্দর করতে পারবেন। তাহলে 30 থেকে 40%, এর বেশি নয়। তাহলে আপনি 30% দিলেই কিন্তু আপনার হয়ে যাবে, চিন্তা করার
কোনো ব্যাপার নেই। তাহলে 30 ভাগ আপনি কম্পোস্ট দিচ্ছেন মানে ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, আর 70 ভাগ দিচ্ছেন মাটি। একসঙ্গে আপনি মেখে ফেললেন, তারপরে তার মধ্যে জলের ছিটে দিলেন। দেওয়ার পরে আপনি কিন্তু সদ্য সিজন ফ্লাওয়ার লাগাতে পারবেন, মানে রোপণ করতে পারবেন, যদি আপনি মশলাটা না দেন আর কি, আর মানে খাদ্যটা না দেন। তো খাদ্য যদি আপনি দিয়েই ফেলেন তাহলে কিন্তু আপনাকে চাপা দিয়ে রাখতে হবে। এর মধ্যে এবার আপনি কি করবেন, দেখুন চুন একটা মহা ওষুধ, সেটা দিতে পারেন। আবার পারেন যদি আপনার চুন ওখানে না পাওয়া যায়, ক্যালসিয়াম পাউডার পাওয়া যায়, তাহলে আপনি কিন্তু দিতে পারেন। এবং অবশ্যই ওই ভার্মি কম্পোস্ট দিচ্ছেন মানে আপনাকে একটু দানা ওষুধ দিতেই হবে। আর একটা জিনিস আপনাকে করতে হবে, যেটা হচ্ছে টোটাল যে মাটির মধ্যে প্রথম শুকনো মাটির মধ্যে আপনি জলটা দেবেন, সেটা এমনি প্লেন জল দিলে চলবে না। ডাইথেনিয়াম M45 বলে একটি পাউডার পাওয়া যায়। তো আপনারা দোকানে গিয়ে বলুন ডাইথেনিয়াম M45 বা ইন্ড্রোফিল M45 বা সাপ পাউডার। তো আপনার বাড়িতে এরকম ধরনের যদি কোনো ফাঙ্গিসাইড ওষুধ থেকে থাকে, সেই জলটা করে কিন্তু আপনারা ওই মাটিটাকে ভিজিয়ে দিলেন। দেওয়ার পরে কিন্তু গাছ রোপণ করবেন। তো আপনি যদি খাদ্য দিয়ে রোপণ করতে চান তাহলে 1 মাস পরে আপনাকে রোপণ করতে হবে। আর যদি আপনার হাতে সময় না থাকে আর কি, তাহলে আপনাকে মাটিটা কিন্তু ভালো করে প্রথমত শুকনো করতে হবে। এবং মাটি যেখান থেকে সেখান থেকে নিয়ে আসলেই হবে না। কাদের বাড়ির পাতকোয়া করা হচ্ছে, আপনি মাটি নিয়ে আসবেন, বা ইঁদুরে মাটি খুঁড়ে রেখেছে সেই মাটি ব্যবহার করবেন, এরকম কিন্তু চলবে না। মূল কথা হচ্ছে উদ্ভিদযুক্ত মাটি। আপনার পুরানো দিনের কোনো গাছ রোপণ করা হয়েছিল, সেই মাটি পড়ে আছে, বা কোনো বাগানের মাটি নিয়ে এসছেন, কোনো রাস্তার ধারের মাটি উপরকার, সব সময় জেনে রাখবেন 3 ফুট পর্যন্ত মাটিটা কিন্তু বেশ ভালো। তাহলে মাটির 3 ফুট পর্যন্ত আপনি মাটিটা নিতেই পারেন। মানে আমরা যে মাটির উপর দিয়ে হাঁটাচলা করছি আর কি, এ 3 ফুট পর্যন্ত মাটি ভীষণ ভালো। সে আপনার যে মাটিই হোক না কেন, তাতে আপনার গাছ করা সম্ভব। তাহলে আমরা কি বুঝলাম, যে গভীরকার মাটিটা একেবারেই সিজন ফ্লাওয়ারের জন্য উপযুক্ত নয়। এবারে আসি, মাটি কিন্তু ভালো করে শুকনো করে নিয়েছি। মাটির যে দানাগুলো থাকছে, আমরা কিন্তু একটু বড়গুলোকে আলাদা করে বের করে নেব। করব কখন না, মাটির মধ্যে যখন জল দেওয়া হচ্ছে তার থেকে বড়গুলোকে বের করে নেব। তাহলে টবের নিচে নুড়িটা দিয়েছিলাম, তারপরে ওই বড় দানাগুলো নিচে দেব, তারপরে কিন্তু মাটিটা ভরে দেব। তাহলে শুধু শুকনো মাটিকে আমরা কিন্তু গুঁড়িয়ে গাছ রোপণ করছি না। কারণ মাটির মধ্যে জল যখনই আপনি দিয়ে দেবেন, মাটি আপনার যতই ডালা শক্ত হোক না কেন, সে আস্তে আস্তে কিন্তু আপনার একেবারে গুঁড়ো হয়ে যাবে, কারণ আপনি জলের ছিটেটা দিচ্ছেন। যদি আপনার হাতে কম সময় থেকে থাকে, তাহলে আপনি ওই ভার্মি কম্পোস্ট আর মাটি এই দুটোকে একত্রে মিশিয়ে শুদ্ধ গাছ রোপণ করতে পারেন। কিন্তু আপনার হাতে সময় নেই, গাছ রোপণ করার ঠিক 7 থেকে 8 দিনের ভেতরেই আপনাকে কিন্তু খাদ্য দেওয়া চালু করে দিতে হবে। সব সময় যখন আপনি খাদ্য দেবেন, একদিন দেওয়াটাই আপনার শেষ কথা হবে না, বারে বারে। দেখুন, বিশেষ করে সিজন ফ্লাওয়ার গাছে শরবত খেতে ভীষণ ভালোবাসে। তো সেই সিজন ফ্লাওয়ারের গাছ করতে গেলে আপনাকে শরবত বানাতে হবে। তাহলে শরবত বানাতে গেলে এরকম একটা চামচ দরকার হবে। তো চামচ দিয়ে কি শরবত বানাবেন? তাহলে আপনাকে কি দিয়ে শরবত বানাতে হবে? মাটি দিয়ে শরবত বানাতে হবে। তো যে মাটি দিয়ে আপনি শরবত বানাবেন, মানে সেই মাটিটি পচা মাটি হতে হবে। ঠিকঠাক শুনে নিন। এরপরে সিজন ফ্লাওয়ার গাছগুলো রোপণ করলে আপনি কীরকম ধরনের খাদ্য লিকুইড দেবেন আর কি। ধরুন আপনি বাদাম খোল নিয়ে এসেছেন, কতটা নিয়ে এসেছেন? 1 কেজি নিয়ে এসেছেন। সাথে 200 গ্রাম নাইট্রোজেন সার আপনি দেবেন, দেখবেন আপনার দারুণ গাছ হবে। 1 কেজি যদি আপনার বাদাম খোল হয়, 200 গ্রাম আপনি 10-26-26ই নিন না, তাহলে একসঙ্গে তার থেকে অল্প করে একটু, দুটোকে নিলেন 1200 গ্রামের থেকে অল্প করে একটু নিয়ে আপনার গাছের পরিমাণ মতো আপনি একটা পাত্রে ভিজিয়ে দিন। 3 দিন থেকে 10 দিনের মধ্যে আপনাকে দেওয়া শেষ করতে হবে। তাহলে আপনি কিসের উপরে ভেজাচ্ছেন? জলের মধ্যে না, এটা পাঁক জলের উপরে মানে ভিজাতে বলেছি। পাঁক জল মানে পুকুরের পাঁক। পুকুরের পাঁক আপনাদের ওখানে নেই, পুকুর তো নেই। তো পুকুরের পাঁক নেই, আপনি এক কাজ করুন, কিছু মাটিকে জলে পচিয়ে দিন। যখন যে দেখেন না যে ওয়াটার লিলি বা পদ্মের যে গাছ অনেক দিন থাকার পর মাটি এমনি পচন হয়ে যায়, তাহলে আপনি একটা পাত্রে এমনি কিছুটা মাটি পচিয়ে রাখুন, পারফেক্ট কাজ হয়ে যাবে। তাহলে ওই মাটির সঙ্গে কিন্তু আপনি এই খাদ্যগুলো পচাবেন। অবশ্যই যদি আপনারা এটা করেন আর কি, খুব ভালো গাছ করতে পারবেন। দেখুন, শীতের ফুলের গাছ মানেই আপনার সবসময় জেনে রাখতে হবে যে জলের ব্যাপারটা।
জলটা কিন্তু একেবারে মেপে ঝোপে দিতে হবে। তাহলে আপনি যখন কিছুই না বুঝতে পারবেন তখন একটা জিনিস করতে বলেছিলাম, সেই জিনিসটা যদি আপনারা করেন আপনার গাছ খুব সুন্দর অবশ্যই হবে। কখনো দেখছেন একই সঙ্গে গাছ রোপণ করছেন, কেউ বড় আর কেউ ছোট হয়েই রয়ে যাচ্ছে, কারো পাতা সাহেব মানে হলদেটে ভাব হয়ে চুপচাপ বসেই রয়েছে, তাহলে কি তাকে উদ্ধার করা যাবে না? অবশ্যই উদ্ধার করা যাবে। এরকমই একটা চামচ নিন, চামচ নিয়ে আপনার টবের চারিধারটাকে ভালো করে এলোমেলো করে দিন। 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ফেলুন, সেই জলটা আপনি দিন, দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার গাছে চেক আসতে বাধ্য থাকবে। তাহলে আপনি যখন আপনার গাছের বৃদ্ধি কম হবে কি বৃদ্ধি হচ্ছে এটা আমি জানবো না, আপনার মর্জি অনুযায়ী অন্তত 10 দিন 15 দিন ছাড়া আপনি কিন্তু 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ফেলবেন, সেই জলটা গাছে সাইডে সাইডে দেবেন। অন্তত সপ্তাহে একবার খাদ্য নয়, এরকম লিকুইড যে খাদ্যটা বললাম এই লিকুইড খাদ্যটা আপনি বানিয়ে নিলেন, তো বানিয়ে নিয়ে গাছ রোপণ করতে পারেন, আবার নাও করতে পারেন। যদি আপনি করেন তাহলে অনেকটা সময় দিয়ে করতে হবে। এবারে গাছ রোপণ করার 8 দিন পর আপনি খাদ্য দেবেন, তো সেই খাদ্যটাকে আপনাকে 3 দিন থেকে 10 দিন ভেজাতে বলেছি। সেই খাদ্যটা আপনি কিন্তু খুব কম কম করে দেবেন, অল্প করে দেবেন। 15টা গাছ রয়েছে, আপনি 2 কাপ তুলে নিন না। এভরিডে না দিতে পারলেও অন্তত একদিন ছাড়া ছাড়া দিন না, সপ্তাহে ডোজটা বাড়িয়ে দিন। 7 দিনের অন্তত 3 দিন পচা খাদ্য দিন, দেখবেন গাছ একেবারে খেলাধুলা করছে, হেলদি হয়ে উঠবে আপনার কিন্তু শীতকালের ফুলের গাছ। তাহলে গাছ রোপণ করার পর কি করা উচিত সে বিষয়গুলো তো আপনাদেরকে অবশ্যই বলবো। তো গাছ রোপণ করতে গেলে প্রথম অবস্থাতে যারা একেবারেই নূতন গাছ রোপণ করছেন শীতকালের গাছ, তাদের ক্ষেত্রে বলবো এইরকম মশলা দিয়ে প্রথমত গাছ রোপণ করার দরকার নেই, কারণ যারা জানে তাদের কাছে কোনো ব্যাপারই নয়। ধরুন আমরা যদি মনে করি যে মশলা দিয়েই গাছ মানে খাদ্য দিয়েই গাছ রোপণ করব, তা কিছু হবে না। দেখুন আপনি তো নূতন, পরিমাণ আপ ডাউন হয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। যদি আপনি খাদ্য দিয়েই গাছ রোপণ করেন তাহলে আপনাকে অনেকটা সময় ধরে দেখে নিতে হবে। তারপরে আপনি খাদ্য দেওয়ার পরে প্রথমত একদিনে সব গাছ রোপণ করে দেন কেন? প্রথমত খাদ্য দিয়ে গাছ রোপণ করতে গেলে 1 মাস পর বা 20-22 দিন পর আপনি একটি গাছ রোপণ করে দেখুন আপনার ঠিক হচ্ছে কিনা। আর প্রথমত গাছ নিয়ে গিয়েই শীতকালের ফুলের গাছ একেবারে আপনার 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে দেওয়ার কোনো দরকার নেই। ছোট ছোট টব যদি বাড়িতে থাকে বা গ্লাস পট থেকে থাকে, এমনি প্লেন মাটি করুন আর ছোট ছোট গাছকে প্রথমত একটু টুকরা টুকরা সাইজের করে ফেলুন, একটু সাইজের গাছ করে ফেলুন। তারপরে কিন্তু আপনি অবশ্যই বড় টবে ফাইনালি দেবেন। তাহলে আপনার একটি গাছ প্রথমত রোপণ করে দেখবেন, গাছটি যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। কারণ শীতের ফুলের গাছ করতে গেলে হাতে কম সময় থাকে, দ্রুত গতিতে গাছ বাড়িয়ে তুলতে হয়, সেই জন্য মাটিটিকে ভালো করে আপনাকে তৈরি করতে হয়। দেখুন যারা জানে, যারা মাটি তৈরি করতে জানে, যারা এক্সপার্ট দীর্ঘদিন ধরে গাছপালা করছে, তাদের ক্ষেত্রে সমস্যা নেই। কারণ যারা নূতন তাদের ক্ষেত্রে একটু খাদ্য আপ ডাউন হয়ে গেলে কিন্তু গল্পটা খারাপ হয়ে যাবে। সেই জন্য প্লেনইভাবে গাছ রোপণ করবেন, কটা জিনিসের উপরে জোর দেবেন। যখনই আপনি মাটির টবে রোপণ করবেন, ভালো করে মাটির টবটিকে ব্রাশ দিয়ে ঘষে দেবেন। টব একদম ফ্রেশ চকচকে হতে হবে। আর চুনের জলে পারলে আপনারা ডুবিয়ে নেবেন। এর আগেও আমি ভিডিও দিয়েছি যে চুনের জলে টবকে ডুবিয়ে রাখতে হয়, তাহলে টবের মধ্যে যে ফাঙ্গাস সেটা কিন্তু ধরবে না, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কটি বিষয় আপনাদেরকে জানতে হবে, জানলেই গাছ হবে। তাহলে কটা জিনিসের উপরে জোর দিচ্ছেন। টবকে ভালো করে ফ্রেশ করে শুকনো করলেন, মানে ঘষে পরিষ্কার করলেন ব্রাশ দিয়ে, তারপরে চুনের জলে অন্তত 24 ঘন্টা ডুবিয়ে রাখবেন। তো তারপরে কিন্তু আপনি গাছ রোপণ করবেন। গাছ রোপণ করতে গেলে টবের নিচে নুড়িটা অবশ্যই দেবেন, কারণ হঠাৎ হঠাৎ শীতের সময় একটা করে ভালো রকম বৃষ্টি হয়, তো সেইটা থেকে আপনাকে জানতে হবে। অনেকেই টবে নুড়ি না দিয়ে এমনি গাছ রোপণ করে দেন, একটা ভারী বৃষ্টি হলে গল্পটা শেষ হয়ে যাবে, শীতকালীন ফুল একেবারেই খতম হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। চলুন আজ বেশি সময় নষ্ট করব না, তাহলে আমরা টব ফ্রেশ করে নিচ্ছি। মাঝে মধ্যে টবটি ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি, মানে একেবারে ফ্রেশ করে তুলে দিচ্ছি। টবের নিচে নুড়ি দিচ্ছি, যেখান থেকে মাটি নেব সেটা উদ্ভিদযুক্ত মাটি হতে হবে। টবের নিচে নুড়িটা অবশ্যই দিতে হবে। এবং যখন আমরা মাটি তৈরি করব তাতে ব্যাবিস্টন, ডাইথেনিয়াম M45 বা সাব পাউডার কিছু না কিছু জল অবশ্যই দিচ্ছি। সবসময় মনে রাখবেন লিটার 1 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত আপনি ফাঙ্গিসাইড ওষুধ দিতে পারেন। ধরুন 10 লিটার আপনার জল আছে, তাহলে 20 গ্রাম পর্যন্ত আপনি ফাঙ্গিসাইড ওষুধ দিতে পারেন, মানে ব্যাবিস্টন, ডাইথেনিয়াম M45 ইত্যাদি দিতে পারেন। তাহলে দেওয়ার পরে আমরা যদি গাছ মশলা দিয়ে মানে খাদ্য দিয়ে গাছ
গাছ রোপণ করি, তাহলে কিন্তু আমাদেরকে সবসময় জেনে রাখতে হবে 1 মাস পরে এটা করব। বা আমরা যখন এবার লিকুইড খাদ্য দেবো, এটা কঠিন ব্যাপার জেনে নিন। যখন কোনো পচানো খাদ্য দেব, সব সময় মনে রাখবো টবটি যেন, যে গাছটির মতো টবটির মতো আপনার গাছটি রোপণ করা আছে, সেই মাটিটাকে প্রথমত ভালো করে কিন্তু এলোমেলো করে খুফড়ে দেবো। দেওয়ার পরে ওই মাটিটা শুকনো হলে আপনার যে লিকুইড তরল খাদ্যটা দেব, দেওয়ার পরে ওটা কিন্তু ওই লিকুইডটা শুকনো হলে তবেই কিন্তু জল দেব, তার আগে নয়। আমরা বেশিরভাগ লোকই এই ভুলটাই করি, এখনই সদ্য খোলের জল দিলাম বা অন্য কোনো পচানো সারের জল দিলাম, তারপরেই কিন্তু আবার প্লেনই জল দিলাম। সেটা করা যাবে না, সেটা করলে কিন্তু গাছ একেবারেই ভালো হবে না। সব সময় খেয়াল রাখবেন কটি বীজ সার এরকম খেয়াল রাখবেন। শীতকালে গাছ রোপণ করবেন, শীতের পোকার উপদ্রব অনেক বেশি হয়। অবশ্যই বাড়িতে একটি ভালো ওষুধ কিনে রাখুন, সেটা সোনাটা কাকা এই ধরনের কোনো একটা ওষুধ রাখুন। ঠিক সন্ধ্যের পরে ওষুধগুলো দেবেন, পারফেক্ট কাজ হবে। শীতকালের ফুল গাছে বিশেষ করে ডালিয়া, তারপরে আপনার চন্দ্রমল্লিকা, এগুলোতে মিলিবাগ বেশি আসে, সরি মিলিবাগ নয়, রেড মাইট, লাল মাকড় আসে। তো যখনই এই ধরনের কোনো পোকা লাগবে, অবশ্যই আপনারা কিন্তু এই ধরনেরই ওষুধ দেবেন। বলবেন দোকানে গিয়ে যে আমাদের লাল মাকড় লেগেছে, মানে চন্দ্রমল্লিকা হলে বিশেষ করে দেখেছি যে মিলিবাগ লাগে, মানে সাদা পোকা লাগে। কিন্তু আপনার যদি ডালিয়া গাছ থাকে, সেক্ষেত্রে ডালিয়া গাছ, ইনকা গাঁদা, প্যানজি, পিটুনিয়া এদের ক্ষেত্রে নয়, বেশিরভাগ লাগছে আপনার কিন্তু ডালিয়া গাছের ক্ষেত্রে। ডালিয়া গাছের ক্ষেত্রে কিন্তু বালি পোকাটা বিশেষভাবে ক্ষতি করে। সেই জন্য আমরা যখন ডালিয়া গাছ রোপণ করব, তাহলে কিন্তু আমরা অবশ্যই বালি পোকার ওষুধ দেব। সেটা আপনি সোনাটা ওষুধ কিনলেই আপনার কাজ হয়ে যাবে। পরবর্তী ভিডিও দেবো, নিশ্চয়ই বন্ধুরা জানতে পারবেন। অনেক ধরনের সিজন গাছ আমরা করি, যেমন ধরুন নিমোসিয়া করি, ডেজিটেলিস করি, তারপরে কোরিয়াপসিস করি। তো আমরা এগুলো কিন্তু জানি, মোটামুটি পিটুনিয়া তো জানি, বিগোনিয়া জানি, এগুলো নানান ধরনের ক্যালেন্ডুলা, জিনিয়া, এসব তো অ্যাভেলেবেল, এগুলো তো জানেন। তো সকল ধরনের গাছ নিতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন। সেটা দুর্গাপূজার পর থেকে কিন্তু শীতের ফুল গাছ শুরু করে দেব। অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবেন, এবং তার আগে সুন্দর করে মাটিটি তৈরি করবেন। তারপরে কিন্তু আপনি গাছ রোপণ করবেন। গাছ রোপণ করতে গেলে অবশ্যই ছোটো টবে রোপণ করবেন। আসছি বন্ধুরা আবার আগামী দিন। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।